নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা পারিবারিক নির্দেশনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শেষ ভিডিওতে আমরা সামাজিক যোগাযোগ এবং সামাজিক যোগাযোগের মধ্যে কিভাবে এটি কাজ করে তা নিয়ে কথা বলেছিলাম। কিন্তু যখন আমরা বাড়িতে থাকি, পরিবারের সঙ্গে থাকি, তখন আমরা বেশিরভাগ সময় আমাদের পরিবারের সঙ্গে কাটাই। তাহলে পরিবারই হলো সবচেয়ে ভালো সহায়তা পার্কিনসন রোগীর জন্য। এমনকি ওষুধের থেকেও ভালো কাজ করে এবং পরিবারকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। তাহলে যখনই কোনো রোগী আসে তখন আমরা যে মেডিকেল কাউন্সেলিং করছি সেটা কোথাও না কোথাও আলাদা কাউন্সেলিং এ রূপান্তরিত হয়ে যায়, পরামর্শের বদলে কাউন্সেলিং এ রূপান্তরিত হয়ে যায়। যে কেন এই ধরনের শিশুরা তাদের পিতামাতার সঙ্গে থাকে না, আপনি আপনার শিশুদের সঙ্গে চলে যান, তাহলে আমাদের অনেক কিছু করতে হয়। সেটাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমে আপনি বুঝুন যে আজকের দিনে পরিবারের কাঠামো নিউক্লিয়ার হয়ে গেছে। আগে ছিল জয়েন্ট ফ্যামিলি, চাচা তাও সবাই একসঙ্গে থাকতো। যখন একসঙ্গে থাকতো তখন ঝগড়া, মারামারি, ভালোবাসা, প্রেম, বার্ষিকী উদযাপন এসব করতে হতো। এভাবে আপনার জীবনে অনেক অশেষ বিষয় চলতে থাকে। কিন্তু যেভাবে পরিবার নিউক্লিয়ার হতে শুরু করেছে তখন কি হয়েছে, প্যারেন্টস এবং বাচ্চারা থাকে, কিন্তু অনেক সময় প্যারেন্টস অন্য শহরে চলে যায়, যেমন পাটনা, আর বাচ্চারা কাজের জন্য বেঙ্গালুরু চলে যায়। এখন প্যারেন্টস যারা থাকেন তারা বাড়িতে একা থাকেন। ২ জন বাড়িতে একা। পুরো বড় বাড়ির মধ্যে থাকলে তখন সমস্যা শুরু হয়ে যায়। সমস্যা শুরু হয় যখন আপনি ব্যস্ত থাকেন, বাচ্চারা ফোন করতে চায় কিন্তু কথা বলতে পারে না। এখন যখন নাতি-নাতনি হয় তখন দেখা যায় কারণটা কি? কেন? তাদের সঙ্গে কথা বলার ইচ্ছা হচ্ছে নিজের, নাতি-নাতনির সঙ্গে কথা বলার ইচ্ছা হচ্ছে এবং এখনো জানি না এইসব বিষয় এক পার্কিনসন রোগী হলে তার মনের উপর অনেক অদ্ভুতভাবে প্রভাব ফেলে। তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি আপনার পরিবারের কোন পয়েন্টে ঠিক করতে পারেন। কিভাবে ঠিক করতে পারেন? প্যারেন্টস কি বাচ্চাদের সঙ্গে চলে যেতে পারেন নাকি না? কারণ প্যারেন্টস এর সঙ্গে আমি যে সমস্যাগুলো দেখি, তারা অনেক সময় ভৌত জিনিসের প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে পড়েন। আমি এই বাড়িটি তৈরি করেছি, আমি এটাকে কিছু হতে দেব না, আমি শুধু বিক্রি করতে দেব না, আমি এটাকে রক্ষা করব, আমি এটাকেই তৈরি করব। এই ধরনের মনোভাব খুব বিপজ্জনক হয়ে যায়। কারণটা কি? যে আমরা আমাদের পরিবারকে গুরুত্ব না দিয়ে ভৌত জিনিসগুলোকে বাড়িতে খুব গুরুত্বপূর্ণ করে তুলেছি। অথবা সেই এলাকা যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেখানে আপনার জীবন এক এলাকা স্বাচ্ছন্দ্য হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি না। এটাই একটা সমস্যা। বাচ্চারা আসতে চায়, যেতে চায়, কিন্তু কোথাও না কোথাও এই দূরত্বগুলো খুব দ্রুত বাড়তে থাকে। তাহলে আপনাকে আগে দেখতে হবে যে আপনি কিভাবে এই ২ টি আলাদা জিনিস পাটনা এবং বেঙ্গালুরু একত্রিত করে একসঙ্গে রাখতে পারেন। তাহলে যদি এই ২ টি জিনিস একসঙ্গে হয় তাহলে পার্কিনসন রোগীর অর্ধেক রোগ তো সেরে গেছে। কারণ এখন তার সঙ্গে কথা বলার জন্য কেউ এসেছে, ইন্টারঅ্যাক্ট করার জন্য কেউ এসেছে। বাচ্চাদের সঙ্গে খেলার জন্য আপনাকে সময় বের করতে হয় এবং পুরো দিন তাদের দেখতে হয়। তারা কিভাবে খাচ্ছে, কিভাবে পান করছে, তারা পড়ছে কিনা। তাহলে মস্তিষ্ক কোথাও না কোথাও কিছু কনসার্টের বিষয়ের মধ্যে ব্যস্ত হয়ে যায়। তাদের এসব শেখাতে হয়। আমি যা শিখেছি তাদের গল্প শোনাতে হয়। যখন বাচ্চারা রাতে আসে, দাদু, দাদু গল্প শোনাও, গল্প শোনাও, তখন মস্তিষ্ক পরিকল্পনা শুরু করে। আজ আমি তাকে এই গল্প শোনাবো, আজ এই গল্প শোনাবো। আর যখন তারা আলাদা আলাদা প্রশ্ন করে, যেমন দাদি আমাকে সেই খরগোশের গল্প শোনাও যে রাজা হয়ে গিয়েছিল, কিন্তু খরগোশ রাজা তো কোনো গল্পে থাকে না। যখন তারা সেটি তৈরি করতে শুরু করে তখন মস্তিষ্কের সৃজনশীলতা কেন্দ্র একদম সক্রিয় হয়ে যায়। তাহলে আমরা জানি না, কিন্তু প্রতিদিনের ভিত্তিতে এত কিছু হারিয়ে ফেলি যখন পরিবার দূরে চলে যায়। প্রথম পরামর্শ হলো ক্লিনিকের পরামর্শের সময় আমরা এত কিছু বলতে পারি না যতটা আমি আজ ভিডিওর সামনে বলছি। চেষ্টা করুন একসঙ্গে থাকতে। কারণ সকালের নাস্তা একসঙ্গে হচ্ছে, লাঞ্চ হয় না, কিন্তু রাতের খাবার একসঙ্গে হয়। যখন আমরা রাতের খাবারের টেবিলে একসঙ্গে বসি তখন যে অনুভূতি হয়, যে সুখ হয় এবং যে আলাপ আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে, তা বাচ্চাদের জন্য খুবই সহায়ক হয়। বাচ্চাদের শেখার সুযোগ হয়। কিন্তু এমনকি পার্কিনসন রোগীদের জন্য এটি খুব সহায়ক হয়। তারা বিষয়গুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পায়। ফলে মস্তিষ্ক আবার নির্মাণমূলক বিষয়গুলোর মধ্যে চলে যায়। তাহলে প্রথম কাজটি আপনাকে করতে হবে। দ্বিতীয় কাজ হলো আপনি কি মিডিয়া কনজিউম করছেন।
কি কনটেন্ট দেখছেন তাতেও অনেক কিছু নির্ভর করে। যদি আপনি নিউজ খুব বেশি পছন্দ করেন, ডিবেট দেখছেন, সন্ধ্যায় ডিবেটগুলো চলছে, রিমোট নিয়ে টিভিতে আবার ঘুরিয়ে ডিবেট দেখছেন, ছেড়ে দাও তার কিছু কমেডি দেখো, কপিল শর্মার শো দেখো। এখন তো স্ট্যান্ড আপ কমেডি খুব ভালো লাগছে, তাহলে কমেডি দেখুন। কারণ আপনি যতটা খুশি হবেন যখন আপনার মুখে হাসি আসছে, হাসি এমনভাবে আসছে না, হাসি আসছে কারণ মস্তিষ্কের কেন্দ্রে ডোপামিন রিলিজ হচ্ছে। তাই আপনাকে সেই আগ্রহের এলাকা খুঁজে বের করতে হবে এবং কমেডি একটি ভালো মাধ্যম যা দিয়ে আপনি আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজ করতে পারেন। এরপর আসে আপনার শখগুলো। যদি আপনি কারো সঙ্গে শখ শেয়ার করেন তাহলে পরিষ্কার করুন, আমাকে গান গাইতে ভালো লাগে এবং আমার ছেলেকেও গান গাইতে ভালো লাগে, তাই আমরা যুগল বন্দি করে ফেলি। যখন আমরা যুগল বন্দি করা শুরু করি তখন ঘন্টা 2 ঘন্টা কিভাবে চলে যায় তা বুঝতেই পারি না। আর আপনি পরিকল্পনা করছেন, কাল আমরা এই গান গাইব, আমি আজ এই ভুলটি করেছি, কাল আমি এই ভুলটি করব না। আপনি ভাবুন, মস্তিষ্ক তো ব্যস্ত হয়ে গেছে এবং মস্তিষ্ক খুব ভালোভাবে ব্যস্ত হয়েছে। মস্তিষ্কের কাছে না স্ট্রেস আছে, না ডিপ্রেশন, মস্তিষ্ক তো এই সব বিষয় থেকে দূরে চলে গেছে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আপনি যে কোনো ধরনের শখ আপনার পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, তাদের বাড়িতে ডাকুন বা তাদের সঙ্গে দৈনন্দিন ভিত্তিতে কার্যকলাপ করুন। এটা খুবই সহায়ক হয় এবং সবচেয়ে বেশি সহায়ক হয় যদি আপনার নাতি-নাতনি থাকে। তাহলে তাদের সঙ্গে সময় নির্ধারণ করুন। সত্যি বলছি, তাদের জন্য সময় নির্ধারণ করুন। আপনার কিছু এমন কার্যকলাপ থাকা উচিত যা দাদা-দাদি এবং নাতি-নাতনির জন্য উপকারী হবে। কিছু কার্যকলাপ এমন হওয়া উচিত যা পড়াশোনার থেকে আলাদা। বাচ্চারা এখন পড়তে রাজি নয়, কিন্তু তারা কৃষি অর্থাৎ গাছ লাগানো নিয়ে কাজ করতে পারে। গাছ লাগানো, গাছ বড় করা, গাছ থেকে ফল পাওয়া। কারণ আমাদের প্যারেন্টস, আমাদের দাদা-দাদি, তাদের জ্ঞান আমাদের থেকে বেশি। শহরের বাচ্চাদের এই বিষয়গুলোর সম্পর্কে একদম ধারণা থাকে না এবং আমরা যখন কৃষিতে যাই বা যখন আমরা কোনো গাছ লাগাই তখন সেটা কিভাবে ফল দেয়, যাকে আমরা সময় দিয়েছি, যাকে আমরা মেনু দিয়েছি, যাকে আমরা জল দিয়েছি, যার প্রতি আমরা যত্ন নিয়েছি, তাহলে কিভাবে আপনি এটি আর্থিক বিষয়গুলোর মধ্যে দেখাতে পারেন যে আপনি কিছু বিনিয়োগ করেছেন, তাকে সময় দিয়েছেন, সে বেড়ে উঠেছে, এখন ফল তোলার সময় এসে গেছে। তাই এগুলো উদাহরণ হিসেবে সেট করা যেতে পারে। তাহলে এইসব বিষয়গুলো, যেমন আমি জানি, আমার প্যারেন্টস আমাকে বলেছিলেন, এই জ্ঞান আমাদের স্থানান্তর করতে হয়। আর এই স্থানান্তর শুধু এক লাইনে হয় না যতক্ষণ না আমরা লাইভ উদাহরণ হিসেবে বাচ্চাদের দেখাই। তাহলে মোটামুটি আমাদের কি করতে হবে? আপনাকে আপনার পরিবারের কাঠামো ঠিক করতে হবে। সকালের নাস্তা এবং রাতের খাবার যতটা সম্ভব একসঙ্গে এক টেবিলে করতে হবে। দাদা-দাদি তাদের সঙ্গে সময় নির্ধারণ করুন। বন্ধুরা, আপনার চারপাশে যতজন কনস্ট্রাকটিভ আছেন, যারা আপনার সঙ্গে শেয়ার করেন, তারা আপনার বাচ্চা হতে পারে, আপনার নাতি-নাতনি হতে পারে অথবা আপনার পরিবার ও বন্ধুদের মধ্যে কেউ হতে পারে। তাদের সঙ্গে একটি সামাজিক সময় নির্ধারণ করুন যেন সন্ধ্যায় সবাই মিলিত হয় এবং এটি একটি ক্লাবের মতো হয়ে যায়। গ্রামের সভা বসে, পঞ্চায়েত বসে, ৪ জন একত্রিত হয়, লুডো খেলছে, ক্যারম খেলছে। সকল বিষয় আপনার বাড়িতে থাকা উচিত, কারণ এর ফলে পার্কিনসনের মতো রোগগুলো প্রথমে আসে না। যদি আসে তবে আমাদের কাছে অতিরিক্ত অস্ত্র থাকে, আমাদের নির্ভরতা ওষুধে কমে যায়, যা যে কারো জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পার্কিনসন একটি স্বপ্রগতিশীল রোগ এবং এটি মস্তিষ্কের রোগ। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো ডিপ্রেশন। যদি আপনি ডিপ্রেশনকে দূর করেন তাহলে পার্কিনসনও শেষ হয়ে যায়। যখন দুধের কৌতুক শেষ হয়ে যায় তখন সেখানে মস্তিষ্ক নিজেকে ঠিক করার একটি অজুহাত পেয়ে যায়। এটি এমন একটি পরিবেশ পায় যেখানে এটি ঋণ করতে পারে, ওকে ঠিক আছে, এখন আমি ক্ষতি নেব না, তাই আমি ভালোভাবে কাজ করব, আমি ভালোভাবে খাব, আমি সবকিছু ভালোভাবে করব এবং একজন ব্যক্তি সুখী হতে শুরু করে। মজার কথা বলি, যে রোগটা সেটা ডাক্তারদের মধ্যে খুবই দেখা যায়। কারণ কি? পুরো দিন রোগীরা এমন আসে, এর এটা হয়ে গেছে, তার ওটা হয়ে গেছে।
তাহলে এই কারণেই পার্কিনসন ডিসঅর্ডার ডাক্তারদের মধ্যে খুব সাধারণভাবে দেখা যায়, কারণ পুরো দিন নেতিবাচক খবর থাকে। তাহলে এই কারণেই আপনি দেখেছেন যে ডাক্তাররা হয় খুব কঠোর হয়ে যান অথবা খুব বেশি নরম হয়ে যান। আরে ঠিক আছে, পরো করো, যাও যাও। অথবা সে খুব বেশি নরম হয়ে যায়। মিডিয়াম ক্যাটেগরি হয় না ডাক্তারদের মধ্যে। আপনি একদম নরম পাবেন একদম। ঠিক আছে, ওকে হয়ে যাবে, চিন্তা করবেন না। অথবা লিখে দিয়েছে। যারা শেষ কথা বলেন না, বেশি কথা বলেন না। তারা বেশি কথা বলেন না কারণ তারা জানেন যতটা তারা কথা বলা শুরু করবেন, ততটাই সমস্যা শুনতে হবে। আর সেই সমস্যা কোথাও না কোথাও তাদের শরীরকেও প্রভাবিত করবে। এই কারণে ডাক্তাররা একটু কম কথা বলেন। যারা পরিণত ডাক্তার তারা একটু কম কথা বলেন। আর যারা আমার মতো তরুণ তাদের মধ্যে কিছু চোর থাকে, তারা একটু বেশি কথা বলেন। তাহলে আপনাকে এই পার্থক্যটাও একটু বুঝতে হবে, আপনাকে জানতে হবে। আমি আশা করি আপনি ভালো আছেন। তবুও যদি কোনো সন্দেহ থাকে, কিছু জানতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডাক্তারদের পুরো একটি টিম আছে। যাওয়ার আগে আমি সবসময় কিছু চাইব। আবারও রোগী হয়ে আসুন, কারণ এটি মোটিভেশন হিসেবে নিতে হবে। ডিমোটিভেট হতে হবে না। আর আপনি বুঝতে পারবেন যে পার্কিনসনকে আপনি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। যদি আপনি আমার সব কথা মেনে নেন